ডক্টর নারায়ণ ব্যানার্জি যে কথাটা বলেছেন, ওর মতো একজন বিচক্ষণ মানুষের এটা করা হয় না। এবং যে কমপ্লিটলি পলিটিক্যাল মোটিভেটেড যে ঢিল ছোঁড়াছুড়ি হচ্ছে, একটা কন্যাহারা, একটা সন্তানহারা বাবা মার তাদের গায়ে আরো ক্ষতবিক্ষত করে দেওয়াটা আমাদের কাজ। আমরা রাজ্য সরকারের দোষ ত্রুটি খুঁজে পেয়েছি, আমরা কলকাতা পুলিশের দোষ ত্রুটি খুঁজে পেয়েছি, আমরা বিভিন্ন কনভেনশনে গিয়ে আমরা সুপ্রিম কোর্টকে ছিঁড়ে খেয়েছি, আমরা বলেছি সিবিআই কতটা ব্যর্থ হয়েছে, আমরা একেবারে থ্রেট কালচারটাকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছি। আমরা খালি একটা কাজ করি, যে 20-25টা ডাক্তার যার চোখের সামনে সেই নৃশংস লীলা খেলা হয়েছিল, তারা আজও অবধি নিজেদের মনে সেই সৎ সাহসটা খুঁজে পেল না যে তারা এগিয়ে এসে একটা ভ্যালিডেটেড স্টেটমেন্ট দেবে যে আমরা এই মেয়েটিকে এদের সঙ্গে এই সময় এই জায়গায় দেখেছি। এই তৃণমূলের আশ্রিত সন্দীপ ঘোষ, তার চেলা চামুন্ডারা, তারা ডাক্তার হতে পারে, নন মেডিকেল হতে পারে, তারা মিলে এই দুষ্কর্মটা করেছে। আর তৃণমূলের প্রথম দিক থেকে তৃণমূলের প্রেরণায় যে জিনিসগুলো হয়েছে, সেটা হচ্ছে একটা খাপছাড়া ইনভেস্টিগেশন, তাড়াতাড়ি পোস্টমর্টম, জিনিসটাকে ধামাচাপা দাও। ভারতবর্ষের রাষ্ট্রশক্তি প্রথমত বোতলে ছিপিয়ে আটতে শুরু করলো। প্রথমে তারা সুপ্রিম কোর্টকে ব্যবহার করলো, যারা চন্দ্রচূড়কে ব্যবহার করলো। তারপরে যখন উভয় পক্ষ দেখলো যে এনাফ ইজ এনাফ, তখন সিবিআই কে ব্যবহার করলো। যেখানে প্রাইমারি উইটনেস ক্যাটেগরি যদি তারা থেকে থাকে, তারা যদি আজকে চুপ করে থাকে, তাহলে আমাদের গলার স্বর ফুলিয়ে আর থার্ড পার্টির সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। নারায়ণ ব্যানার্জির মন্তব্য কার্যত রাজ্য রাজনীতিতে উত্তাল এই মুহূর্তে দাঁড়িয়ে। তিনি বলছেন অভয়ের মা বাবার মানসিক চিকিৎসার প্রয়োজন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, কথা বলবো স্যারের সাথে। স্যার, কিভাবে দেখছেন এই মন্তব্য? দেখো, প্রথম কথা বলি, আমি খুব মাইনিউটলি আর কি, যে সবার মুখ থেকে প্রত্যেকটা কথা কি বেরিয়েছে না বেরিয়েছে নানান কারণে, সেগুলোর পিছনে অতটা হয়তো আমি ফলো করিনি ডিটেল। তবে হ্যাঁ, নারায়ণ যে কথাটা বলেছেন, ডক্টর নারায়ণ ব্যানার্জি যে কথাটা বলেছেন, এই নিয়ে আমি দেখছি যে একটা অসন্তুষ্টি আছে। আমার নারায়ণ ব্যানার্জির সঙ্গে কথাও হয়নি এই ঘটনাটার পরে। তবে আমার যেটা মনে হয় যে আমি যেটুকু তাকে জানি, একজন সচেতন সংবেদনশীল মানুষ হিসেবে, হয়তো তিনি বলতে চেয়েছেন যে যখন, কারণ দেখো আজকে ওই দুটি মানুষ, তারা যে একটা ভয়ঙ্কর রকমের দুঃসময়, দুর্যোগ, মেন্টাল স্ট্রেস, বেচারাদের জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে। একদিকে একটা সন্তান শোক, তারপরে একটা 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 সামগ্রিকভাবে ব্যর্থ আন্দোলন। হ্যাঁ, তারপর তুমি আমাদের দেশের কথা চিন্তা করো। হ্যাঁ, যে দেশ মানে হনুমান সংকীর্তন করতে সময় পায়, সেই দেশ একটা অভাগিনী মেয়ের মা বাবার সঙ্গে 2 মিনিট বসে কথা বলার তারা সময় পান না। হ্যাঁ, দেখা করার সময় পান না। আমরা এসে একেবারে আর 2 দিন বাদে হলে হয়তো দেখবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা সব বাজারের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইলেকটোরাল মিটিং করবেন। কিন্তু এই রকম একটা স্পর্শকাতর এবং ইস্যুতে, যে ইস্যুটা নিয়ে আমাদের সারা সারা সোসাইটি উদ্বেলিত এখনো রয়েছে। হ্যাঁ, সুতরাং যদি নারায়ণ এটা মিন করে থাকে যে তাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বা একটা কাউন্সেলিং দরকার, যে কোনো স্ট্রেস সিচুয়েশনের মধ্যে একটা মানুষের আজকে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বা কাউন্সেলিং হতেই পারে। কিন্তু মনে রাখতে হবে যে সেইটা তো পাবলিক ম্যাটার। হ্যাঁ, ধরো আমি খুব স্ট্রেসের, আমি আমার চেনাশোনা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে বলছি আমি তোমার সঙ্গে একটু বসতে চাই, একটু কথা বলতে চাই। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই মানসিক দিকটা বলে ফেলছি, তখনই স্যার এনারাই দুজন আছে এভিডেন্সের জন্য। আমি বলছি তাহলে মানসিক তারা যদি ঠিক না থাকে, তাহলে তাদের তো এভিডেন্সে বা সাক্ষী গ্রহণেও ট্যাম্পার হবে। আমি বলছি মন্তব্যটা কি পাবলিকলি ওপেন ফোরামে করা উচিত? মনে হয় না, কারণ ওর মতো একজন বিচক্ষণ মানুষের এটা করা হয় না। এবং আজকে একটাই কথা বলবো, যে সেটা আমাদের প্রতিজন, জানি না পশ্চিমবঙ্গে বলে আজকের দিনে হিসেব করলে হয়তো কম বেশি 1 লক্ষ ডাক্তার পাবে। তো আমরা কারা? আজকে সেই 1 লক্ষর মধ্যে আমি একজন ডাক্তার, নারায়ণ ব্যানার্জি একজন ডাক্তার, আর সেই 31 বছরের মেয়েটিও আর একটি ডাক্তার ছিল, যার জীবনটাকে আমরা 1 বছর আগে কেড়ে নিয়েছি।
কিন্তু সেটা যতটা দুর্ঘটনা, দুঃখের, পুরো ব্যাপারটা তো আমাদের লজ্জার। কারণ আমরা একেবারে গলার শির ঘুরিয়ে, আমরা একেবারে একেবারে পদে পদে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বেসিসে আমরা রাজ্য সরকারের দোষ ত্রুটি খুঁজে পেয়েছি, আমরা কলকাতা পুলিশের দোষ ত্রুটি খুঁজে পেয়েছি, আমরা বিভিন্ন কনভেনশনে গিয়ে আমরা সুপ্রিম কোর্টকে ছিঁড়ে খেয়েছি, আমরা বলেছি সিবিআই কতটা ব্যর্থ হয়েছে, আমরা একেবারে থ্রেট কালচারটাকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছি। আমরা খালি একটা কাজ করি, সেই একটা কাজ হচ্ছে যে 20-25টা ডাক্তার যার চোখের সামনে সেই নৃশংস লীলা খেলা হয়েছিল, তারা আজও অব্দি নিজেদের মনে সেই সৎ সাহসটা খুঁজে পেল না যে তারা এগিয়ে এসে একটা ভ্যালিডেটেড স্টেটমেন্ট দেবে যে আমরা এই মেয়েটিকে এদের সঙ্গে এই সময় এই জায়গায় দেখেছি। এই 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 ছেলেরা মেয়েরা তারা ডাক্তার হোক, অন্য হেলথ হসপিটাল কর্মী হোক, যাই হোক, আজকে ঘটনাটা কি? আজকে ঘটনাটা হচ্ছে যে ধরো 10জন লোকের চোখের সামনে একটা লোক গাড়ি চাপা পড়েছে, যে 10জন লোকের সামনে গাড়ি চাপা পড়েছে তারা মুখে কুলুপ পেতে বসে আছে। তুমি এবার প্রথমে পাড়াকে নিয়ে শুরু করলে, তারপর শহরকে নিয়ে শুরু করলে, তারপর রাজ্যকে নিয়ে শুরু করলে। আমরা যেখানে যেখানে অলমোস্ট এখানে একটা আই উইটনেস অ্যাকাউন্ট থাকা সম্ভব, সেই আই উইটনেস অ্যাকাউন্টকে নেগলেক্ট করে আমরা এই জিনিসটাকে পলিটিক্যালি সাংঘাতিক মানে আপস্কেল করলাম। আমাদের সাধারণ মানুষ তাদের তাদের রাতের ঘুম উঠে গেল, সাধারণ মানুষ তাদের এথিক্যাল মরাল পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে রাস্তায় নেমে পড়লো। এবং এই যে একটা জনস্রোত বা জনজোয়ার তৈরি হলো 1 বছর আগে, এই 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 জনজোয়ার দেখো, বাঙালির দুঃখের ইতিহাস হয়েছে যে বাঙালি যতবার জেগেছে, বাঙালির জেগে ওঠাটা অধিকাংশ সময় ব্যর্থ। হ্যাঁ, 1905 সালে রবীন্দ্রনাথ জেগে উঠে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথের যেখানে একটা লার্জার সামাজিক পরিচয় হলো, সেটাও নোবেল প্রাইজ পাওয়ার 8 বছর আগে, তখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাননি। একেবারে বাংলার আকাশে বাতাসে, বাংলার জল, বাংলার অমুক, তুমি খালি 3-4টে কবিতা ছাড়া বঙ্গভঙ্গ থেকে কিচ্ছু পাইনি। কারণ আমরা 40টা বছর কাটতে না কাটতে, এদিকে ওরা ওদিকে আমরা ব্রিটিশের পায়ে ধরে বলেছিলাম, ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আলাদা করো। আমরা দুটো ধর্মান্ধ জনগোষ্ঠী, আমরা কখনোই একসঙ্গে বসে ডাল ভাত খেতে পারবো না। জুনিয়র ডাক্তাররা কি করলো? না, জুনিয়র ডাক্তারের সঙ্গে আমি বলবো আমরা সাধারণ মানুষরা আজকে একটা হাজারো হাজারো লোকের কর্মসংস্থানের মধ্যে একটি মেয়েকে হয়তো, এই ঘটনাটা আমি যে চোখে দেখি, হ্যাঁ, আমার কাছে তো কোনো ভিডিও নেই, রেকর্ড নেই, আমি সেই সময় প্রেজেন্ট কারোর সঙ্গে কথাও বলিনি, ইনসিডেন্টটা কি হতে পারত। আমার মনে হয় এই মেয়েটি যার সঙ্গে হাসপাতালের ক্ষমতাসীন গোষ্ঠী, তার মধ্যে সন্দীপ ঘোষ তার চেলাচামুন্ডারা থাকতে পারত, ও ওদের গড়ে গড় দিচ্ছে এবং ওকে নিয়ে গিয়ে যেরম করে বীভৎস ভাবে আজকে বিভিন্ন স্কুল কলেজে র্যাগিং হয়, মারধর হয়। ওকে ওকে আজকে ধরো অনেক ডাক্তাররা কি একটা অর্থোপেডিক্স কি একটা খাওয়া দাওয়া হুল্লোড় হচ্ছিল, তার মধ্যে মেয়েটি গিয়ে পড়লো, সেই হুল্লোড়ের মধ্যে ওকে হাতে পেয়ে যে এবার ওকে আমরা একটু উত্তম মধ্যম দিয়ে কিছুটা শেখাই। এবং এই উত্তম মধ্যম দেওয়ার যে ঘটনাটা, তখন কে জ্ঞানে আছে, কে সজ্ঞানে আছে, কে কি করেছে, ইট কমপ্লিটলি ওয়েন্ট আউটসাইড লিমিট। আর আজ অব্দি তো কেউ এটা কেউ অভিযোগও করেনি, কেউ প্রমাণিত করেনি যে একেবারে তৃণমূলের উপরের স্তরে, এখন নিশ্চয়ই সন্দীপ ঘোষ তৃণমূলের আশ্রিত এবং তৃণমূলের জন্য সে ভালো কাজ খারাপ কাজ সবকিছুই করত। পাওয়ার সেন্টার আর্জি করেছিল তৃণমূল, এই তৃণমূলের আশ্রিত সন্দীপ ঘোষ, তার চেলা চামুন্ডারা, তারা ডাক্তার হতে পারে, নন মেডিকেল হতে পারে, তারা মিলে এই দুষ্কর্মটা করেছে। আর তৃণমূলের প্রথম দিক থেকে তৃণমূলের প্রেরণায় যে জিনিসগুলো হয়েছে, সেটা হচ্ছে একটা খাপছাড়া ইনভেস্টিগেশন, তাড়াতাড়ি পোস্টমর্টম, জিনিসটাকে ধামাচাপা দাও। কেন? কারণ তৃণমূল তার তার ক্ষমতার দম্ভে মনে করেছে যে আমরা সবকিছু করতে পারি, আমি এইটুকু করতে পারি না। দ্যাট ওয়াজ দেয়ার পয়েন্ট অফ। এখন সমস্ত মানলাম, এখানে বললাম তো, আমরা ক্যালকাটা পুলিশকে কাঠগড়ায় তুলেছি, আমরা তৃণমূলকে কাঠগড়ায় তুলেছি, আমরা চিফ জাস্টিস, এবার
এই যে জনস্রোতটা শুরু হলো, আমাদের ভারতবর্ষের যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমস্ত দলমত নির্বিশেষে ভারতবর্ষের, এটাকে বলে ডিপ স্টেট, দ্য ডিপ স্টেট অফ ইন্ডিয়া এই ধাক্কাটা সামলাতে পারত। আজকে পশ্চিমবঙ্গে যদি এমন কিছু হতো যে একটা জনজোয়ারের ধাক্কায় একটা রাজনৈতিক ওলটপালট হয়ে গেল, তাহলে তো এই মুভমেন্ট ভারতবর্ষের অন্য 30টা রাজ্যে কপি পেস্ট হবে না কেন? এটা একটা ধারা হয়ে যাবে। হ্যাঁ, দিস উইল বিকাম। হ্যাঁ, আমরা করতে পারলাম না স্যার। আমরা করতে পারলাম না। ভারতবর্ষের রাষ্ট্রশক্তি প্রথমত বোতলে ছিপিয়াড়তে শুরু করলো। প্রথমে তারা সুপ্রিম কোর্টকে ব্যবহার করলো, যারা চন্দ্রচূড়কে ব্যবহার করলো। তারপরে যখন উভয় পক্ষ দেখলো যে এনাফ ইজ এনাফ, তখন সিবিআই কে ব্যবহার করলো। আমাদের রাজ্য স্তরে ক্যালকাটা পুলিশকে হয়তো প্রথম থেকেই পা বেঁধে ছুটতে বলা হচ্ছিল, দ্যাট ওয়াজ আ প্রবলেম। এই সমস্ত জিনিসগুলো আমার তোমার চোখের সামনে দিয়ে হয়েছে। আমরা এই ব্যাপারটা নিয়ে বহুবার বারবার করতে পারি, কিন্তু অ্যাট সাধারণ মানুষ, ইন্ডিভিজুয়াল হিউম্যান লেভেলে যারা এই ঘটনার সাক্ষী, তারা যে আজকে 1 বছর ধরে চুপচাপ বসে রইল, এবং জানি না ওদেরই আমি সবাইয়ের কাছে এটা তো আমাদের ডিসঅনেস্টি। এবং আমি সত্যিকারের এইটুকু বলবো যে যতক্ষণ না যারা ওখানকার আই উইটনেস, আর আরজি করে যারা ছিল, আজকে আরজি করের ভেতর থেকে যদি কোনো রকম লিগালি ভ্যালিড কোনো আইডেন্টিফিকেশন বা ওপিনিয়ন না আসে, আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমাদের ডাক্তারদের একেবারে নতমস্তকে চূড়ান্ত লজ্জার সঙ্গে স্বীকার করে নিতে হবে আমাদের সেই মরাল কারেজ নেই। আমরা তো পুলিশকে মেরুদণ্ড দিতে গেছি। হ্যাঁ, কিন্তু আমরা যখন বিনীত গোয়েলের হাতে মেরুদণ্ডটা দিচ্ছি, আমাদের একটু ফিরে দেখা উচিত ছিল না যে আমাদের সেই মেরুদণ্ডটা আছে কিনা? আমাদের যদি মেরুদণ্ডটা থাকতো, তাহলে কি বিনীত গোয়েলের হাতে মেরুদণ্ড দেওয়ার আদৌ দরকার ছিল? আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে রাষ্ট্র পুলিশ আজকে রাজ্য সরকারের হাতের তলায়, কেন্দ্রীয় ল এনফোর্সমেন্ট এজেন্সিরা কেন্দ্রীয় সরকারের হাতের তলায়। আমাদের এরকম একটা আধপাকা গণতন্ত্রে সবাই জানতো। তো তা বলে কি যে 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 বেশ কিছু মানে মানুষ যার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, আজকে তাদের 1 বছর ধরে চুপ করে মুখে প্লাস্টার দিয়ে বসে থাকাটা, ইজ ইট জাস্টিফাইড? এবং আমাদের মধ্যে যদি সেই সাহস, সেই 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 একটা সম্মিলিত 20-30 জন 50 জন একটা সংগঠিত ভাবে তারা একটা স্বোর্ন এফিডেভিট দিতে পারতো না? আর যদি আমরা দিতে না পারি, আমরা আমরা আমাদের নিজস্ব প্রফেশনাল গোষ্ঠীকে সমাজের সামনে আমরা যথেষ্ট লজ্জিত করেছি। আমি বলবো স্যার, আমরা তখন প্রশ্ন তুলেছিলাম কিছু কিছু ওখানের যারা পিজিটি ছিলেন, তাদেরকে আমরা মানে প্রশ্ন করেছিলাম তারা কোথায়, হোস্টেল থেকে তারা পালিয়ে গিয়েছিলেন। তখন এই যারা আন্দোলন করছিলেন তারা আমাদেরকে বলেছিলেন আপনারা এইসব করে তাদেরকে বিভ্রান্ত করবেন না। আমাদের মিডিয়ার দেখো, এখন কে কি মনে করছে সেটা অন্য কথা, কিন্তু একটা আমার মনে হয় যে আমাদের যদি নিজের দিকে ফিরে দেখতে হয়, যে আমাদের মধ্যে এই কথাগুলো বলতেও নিজের মধ্যে একটা অপরাধ হয়, সততা টততা, এগুলো একটা খুব বড় বড় কথা। আমরা আমরা ডাক্তাররা, আমরা স্বাস্থ্যকর্মীরা, উই হ্যাভ বিট্রেড আওয়ার কলিগ। আমরা আমাদের একটি 31 বছরের সহকর্মীর সঙ্গে চূড়ান্ত চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছি। তারপরে যখন প্রথম দিকে খানিকটা আন্দোলন আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিলাম, এবং এই আন্দোলনটা আমার মনে হয় সে মোটামুটি ডিরেলড হয়ে গেল কখন, যখন আমরা স্বাস্থ্য ভবনে ঝাঁপিয়ে পড়লাম। একটা একটা ইনভেস্টিগেশনের জন্য স্বাস্থ্য ভবনে ঝাঁপানোর কি দরকার ছিল আমার মাথায় আসেনি। অনশনে সাংঘাতিক উত্তেজনা হলো, প্রচন্ড মিডিয়া কভারেজ হলো। যত উত্তাপটা বাড়ছে তত উদ্দেশ্যটা কমছে। এই গাণিতিক আর আর কতগুলো গোষ্ঠী এর মধ্যে ছিল। কারা ছিল? একটা গোষ্ঠীর পাখির চোখ ছিল যে আমাকে 5-7টা মেডিকেল কলেজে স্টুডেন্টস ইউনিয়ন করতে হবে। সেকেন্ড গোষ্ঠীটার পাখির চোখ ছিল
আরে আমি এত বড় হোমরা চোমরা, আমি স্বাস্থ্য ভবনে মৌরসি পট্টা করতে পারছি না? এই স্বাস্থ্য ভবনটাকে ঝেঁটিয়ে নতুন করে আমার গোষ্ঠীর লোকজনকে স্বাস্থ্য ভবনে বসাবো। 3 নম্বর গোষ্ঠীর কি ধান্দা ছিল? 3 নম্বর গোষ্ঠী ছিল, আরে ওই সুদীপ্ত রায় মেডিকেল কাউন্সিলে অনেক দিন ধরে বসে আছে, এবার ওকে আমি ঝেঁটিয়ে বিদায় করে আমার লোকজনদের বসাবো। তো এরকম এক একটা গোষ্ঠীর এক একটা এজেন্ডা ছিল, এবং সমস্ত এজেন্ডাটা আমরা আমরা এই এজেন্ডার এনার্জিটা থেকে খুঁজছিলাম এই পাবলিক মুভমেন্ট থেকে। আর একটা কথা যেটার আমি সত্যি কোনোদিন জাস্টিফিকেশন খুঁজে পাইনি, সেটা হচ্ছে থ্রেট কালচার। থ্রেট কালচার থ্রেট কালচার ভারতবর্ষের একটা আনরেগুলেটেড ডেমোক্রেসি, যার ল অ্যান্ড অর্ডার মেকানিজম তালপাতার সেপাইয়ের মতো খড়খড় খড়খড় করে। আজকে তুমি পুলিশের ওপর তোমার আনবায়াস কন্ট্রোল নেই, ল অ্যান্ড অর্ডার আনবায়াস কন্ট্রোল নেই। থ্রেট কালচার আমরা যুগে যুগে, তো সে ভাগবত গীতার অধ্যায়ের মতো। কুণাল ঘোষও বলেছেন অভয়ার বাবাকে ক্ষমা চাইতে হবে, তাকে নোটিশও করেছেন। আমি বলছি একটা দেখো পরিবারের আমি উপর, না আমি বলছি স্যার, একটা পরিবারের উপর কি হচ্ছে এটা? দেখো আমি এখানে যা হয়েছে হয়েছে, এবং কিছু কিছু জাতির জীবনে কিছু কিছু লজ্জা থাকে। আমাদের 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 মধ্যে এই হতাশা থাকবে, না লজ্জা থাকবে, কিন্তু আমি আমি ধরো কুণাল ঘোষ, তৃণমূল, আজকে রাজ্য সরকার, প্রত্যেককে বলবো যে আমরা তো, আমার মনে হয় না এই ঘটনা চক্রের ইনভেস্টিগেশন আর সম্ভব বলে। আর কেন সম্ভব নয়, আমি সবাইকে বাদ দিয়ে একটাই কথা বলবো, যেখানে প্রাইমারি উইটনেস ক্যাটেগরি যদি তারা থেকে থাকে, তারা যদি আজকে চুপ করে থাকে, তাহলে আমাদের মানে গলার স্বর ফুলিয়ে আর থার্ড পার্টির সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। অ্যাজ লং অ্যাজ উই আর সাইলেন্ট, আমাদের এই সঞ্জয় রায় থিওরিটা মেনে নিতেই হবে। আরেকটা, সুতরাং কথাটা হলো যেটা তুমি বললে, আমার মনে হয় আমরা নিজেদের নিজেদের গায়ে অনেক ক্ষতবিক্ষত করেছি, অনেক রক্তপাত করেছি। আমরা যদি পারি, আমরা ওই মা বাবাকে সামান্য সামান্য শান্তি, কথাটাও এখানে বলতে ভালো লাগে না, তাদের সামান্য একটু শান্তি দিই। আজ যে রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, তাদের যদি কিছুটা আমরা কোনোভাবে সাপোর্ট করতে পারি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। আর নিজেদের মধ্যে এই যে কমপ্লিটলি পলিটিক্যাল মোটিভেটেড যে ঢিল ছোঁড়াছুড়ি হচ্ছে, একটা কন্যাহারা, একটা সন্তান হারা বাবা মার, তাদের গায়ে আরো ক্ষতবিক্ষত করে দেওয়াটা আমাদের কাজ।